আজকে আজাদ গ্রুপের সাথে ডিল বলেই একটু চাপে আছে ইনায়াত আর আফিম। আফিম চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। তখনই ইনায়াত এসে বলল, স্যার, নিচে ওদের গাড়ি চলে এসেছে। আফিম উঠে দাঁড়িয়ে নিজের কোটের হাতা ঠিক করলো। ইনায়াতের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ইনায়াত বারবার চোখ বন্ধ করছে আর খুলছে। আফিমের মাথায় প্রশ্ন ঘুরপাক খেলো, ইনায়াত কি অসুস্থ? আমি একবার জিজ্ঞেস করি। কিন্তু পর মুহূর্তেই নিজেই নিজেকে শাসিয়ে ডেকে উঠল, ইনায়াত, লেটস গো। ইনায়াত আফিমের ডাক শুনে তড়াক করে লাফিয়ে উঠে পড়ল। হাতে ফাইলগুলো নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে এসে স্পন্দন, আজাদ, তার পিএ কামালকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আফিম আর ইনায়াত। আফিম এগিয়ে গেল। হ্যালো মিস্টার স্পন্দন আজাদ, আমি আফিম আহসান। হ্যালো। স্পন্দন অস্থিরভাবে কোনো মতে আফিমের সাথে হাত মিলিয়ে এগিয়ে গেল ইনায়াতের দিকে। হ্যালো বেবি সিস্টার। একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। পুরো তোড়াটার বাউন্ডারি ফুল দিয়ে এবং মাঝখান ভর্তি সব চকলেট দিয়ে সাজানো একটা তোড়া। ইনায়াত অবাক হয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল স্পন্দনের দিকে। স্পন্দন নিজের ভুল বুঝতে পেরে বলল, আসলে তুমি আমার বোনের মতোই দেখতে অনেকটা, তাই নাও প্লিজ। ইনায়াত একবার আফিমের দিকে তাকালো। আফিম ভ্রু কুচকে তাকিয়ে আছে। অনেকটাই দূরে থাকায় বেচারা আফিম কোনো কথাই শুনতে পায়নি, শুধুই দেখেছে স্পন্দনকে বুকে দিতে। ইনায়াতের ভালো লাগলো স্পন্দনের কথা বলার ধরন। তার ভাই থাকলে সেও হয়তো এইভাবেই চকলেটস নিয়ে আসতো। তার জন্য ভেবেই হাসি মুখে স্পন্দনের হাত থেকে বুকেটা নিয়ে নিল। আফিমের রাগ এবার সপ্তম আসমানে। আফিম দ্রুত পায়ে হেঁটে এসে ইনায়াতের হাত চেপে ধরে ভেতরে হাঁটা দিল। স্পন্দন প্রথমে অবাক হলেও পরে রেগে গেল। এই ছেলে কোন সাহসে আমার বোনের হাত এভাবে চেপে ধরে? আমার বোনের হাত এটা, বাজারের মূলা তরকারি না। মৃদু স্বরে বলল কথাগুলো। কামাল তাড়াতাড়ি দৌড়ে এসে বলল, স্যার শান্তি, বোন এখনো জানে না বোন আপনার বোন হয়, তাই শান্তি। কামালের এমন কথা শুনে বোকা বনে তাকালো স্পন্দন কামালের দিকে। কি বুঝলো না বুঝলো তা নিয়ে মাথা না ঘামিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানিয়ে অনুসরণ করলো আফিমকে। দিনগুলো কেটে যাচ্ছে নিজের মতো। জানালার ধারে বসে সময় কিভাবে কেটে যায় তা দেখার সময় শুধু একজনেরই আছে। ইরশাদ সাহেব ইদানিং খাওয়া দাওয়া করেন না, জানালার ধারে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকেন। তাহজিব খুব চিন্তায় আছে এখন। কি করা যায় এই ভদ্রলোককে নিয়ে? এভাবে চললে এখানেই পচে গলে যাবেন উনি মরে। আজকেও খাওয়ানো গেল না তাকে জোর করে। ইরশাদের রুমের দরজা যেভাবে নিঃশব্দে খুলেছিল তাহজিব, সেভাবে নিঃশব্দে টেনে দিল। নিচে নেমে এলো সিঁড়ি বেয়ে। রান্নাঘর থেকে খাবারের বাটি এনে রাখছে রুহি ডাইনিং টেবিলে। কীভাবে যেন 10 দিন হয়ে গেল এই মেয়েকে চিনবার। মেয়েটা এখন প্রায় সময় এখানেই থাকে, নিজ হাতে রান্না করে খাওয়ায় তাহজিবকে। যেই তাহজিব আগে অগোছালো ছিল সেই তাহজিবকে খুঁজে পাওয়া যায় না। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সময় মতো করে সে এখন। রুহি তার কাপড় প্রেস করে রাখে, রুম গুছিয়ে রাখে। ঘুম না হলে অনেকদিন রাতে নিজে বসে থেকে মাথায় হাত বুলিয়ে দেয়। সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার কাজও এই মেয়ে করে। আরফিদ সাহেব 10 দিনের জন্য কোনো এক মিশনে গেছিলেন, তাই রুহির এখানে আসা যাওয়াটা যেন আরও সহজ হয়ে গেছে। এতদিনে রুহির সাথে সময় খুব হাসি খুশি আর ভালোই কেটেছে তাহজিবের। কিন্তু ইনায়াত, তার চিন্তা এখনও তাড়া করে তাহজিবকে। মেয়েটা এখন কোথায় আছে যে মেয়েটার খোঁজ পেল না তাহজিব? মেয়েটাকে এখনও ভালোবাসে, কিন্তু এদিকে রুহি তাহজিবের মাঝে জায়গা করে নিতে না পারলেও তাহজিবের জীবনটা সুন্দর করে দিয়েছে না চাইতেই। কিন্তু এই মেয়েকে কোনোভাবে যে রাজি করানো সম্ভব হচ্ছে না তাহজিবের পক্ষে। তাহজিব এতদিনেই এইটুকু বুঝে গেছে যে রুহি এই রোগটা নিয়ে মন থেকে খুব কষ্টে আছে, তাই সে এত চঞ্চলতা নিয়ে থাকে যাতে তার চঞ্চলতায় সবার চোখ আটকে যায়, কেউ যেন গভীরটা না জানে। রুহি যে আসলে বাস্তববাদী এবং সত্যিই তাহজিবকে ভালোবাসে তাও জানা হয়ে গেছে তাহজিবের। আকর্ষণ না হয় তাহজিব কাটিয়ে দিত, কিন্তু এই ভালোবাসা কিভাবে ভাঙাবে? সেও তো একজনকে ভালোবাসে আর তাকে পাচ্ছে না। কি ভাবছো? রুহির গলার স্বর শুনে ভাবনার জগতের জাল চিরে বের হয়ে এলো তাহজিব। মৃদু হেসে রুহির হাত টেনে একটা চেয়ারে বসালো নিজের পাশে। কিছু না, চলো খেয়ে নেই। তোমার কিন্তু অনেকদিন স্কুল মিস যাচ্ছে। রুহি তাচ্ছিল্য হাসলো। উঠে দাঁড়িয়ে খাবার বেড়ে দিতে লাগলো তাহজিবের প্লেটে। হঠাৎই মাথায় তীব্র যন্ত্রণা বোধ হলো রুহি।
ঘাবড়ে গেল সে খুব। এখন তাহজিবের সামনে অসুস্থ হতে চায় না সে। তাহজিব এমনি ইনায়াতকে নিয়ে চিন্তায় থাকে, এর ওপর সে যখন রুহিকে নিয়েও চিন্তায় পড়ে যায়, তা ভালো লাগে না রুহির। তাহজিবকে কোনো মতে খাবার বেড়ে দিয়ে রুহি সরে আসতে চাইছিল, কিন্তু তার হলো না। সরে আসার সময়ই তাহজিবের চোখে পড়ল নাক বেয়ে পড়তে থাকা রক্তের ধারা। তাহজিব দ্রুত চেয়ারে ঠেলে উঠে রুহির কাছে এসে রুহির কাঁধ চেপে ধরল। রুহি ভয় পেয়ে গেল, কি মিথ্যা বলবে এবার তাই ভাববার জন্য এই দিক ওই দিক তাকাতে লাগলো, কিন্তু তাহজিব সেই সুযোগ দিলেই তো। আসিফ, এক্ষুনি আরফি সাহেবের বাসায় যা। আলমারি ঘেটে রোহি যত ফাইলপত্র পাবি নিয়ে আসবি। আসিফকে ডেকে নির্দেশনা দিয়েই রুহিকে কোলে তুলে নিল তাহজিব। আমি আমি হাসপাতালে যাব না, নামো আমাকে, আমি যাব না। রুহি হাত পা ছোটাছুটি করতে লাগলো। তাহজিব পাত্তা দিল না। ইদানিং রুহির শরীর খারাপের বিষয়টা সে অনেক লক্ষ্য করেছে, শুধু হাতে নাতে ধরার জন্য শুধু চুপ ছিল। রুহি যখন দেখলো কোনোভাবেই তাহজিব থামছে না, তখনই রুহি বলে উঠল, আচ্ছা আমি চেঞ্জ করে আসি প্লিজ। তাহজিব বাঁকা হেসে রুহির দিকে তাকালো। চেঞ্জের নাম করে রুমের দরজা আটকে বসে থাকার পদ্ধতিটা পুরনো হয়ে গেছে। হাসপাতালে ভর্তি হতেই হবে। ইদানিং তোমার শরীরও তেমন ভালো নেই, এর ওপর ছোটাছুটিও কমে না। আসিফ এদের কথার মাঝে মৃদু হেসে বের হয়ে পড়ল। ইদানিং ভালোই লাগে তার রুহিকে। তাহজিবকে ভালোর দিকে অনেকটা পাল্টে দিয়েছে রুহি তাহজিবের অজান্তে। ইনায়েত তো তাহজিবকে ভালোবাসে না, তাহজিব ইনায়েতকে ভালোবাসে, তাই তাহজিবের প্রতি এত চিন্তা ইনায়েত কখনোই করতে পারতো না বলে বিশ্বাস করে আসিফ। তাহজিব যেমন ইনায়েতকে ভালোবাসে বলে সব করতে পারে, রুহিও তেমনি তাহজিবকে ভালোবাসে বলে সব করতে পারে। এনিথিং সিরিয়াস ডক্টর? রুহি তাহজিবের দিকে তাকালো। তাহজিব অপ্রস্তুত হাসলো। একটু বাইরে বসো প্লিজ, আমি এক্ষুনি আসছি। রুহি মুচকি হেসে বাইরে চলে এলো চেম্বারে। একটু আগেই তাহজিবের সাথে হাসপাতালে এসেছে সে। আসিফ তাদের বাসায় সব ফাইল নিয়ে এসেছে। ডাক্তারের কাছে তা জমা দিতেই ডাক্তার কিছু প্রশ্ন করলেন। রুহি সবগুলোর উত্তর দিল। এরপরে ডাক্তারের মুখ থমথমে হয়ে গেল। রুহি বাইরে এসে দেখলো আসিফ মাথা নিচু করে বসে আছে। রুহি সোজা হেঁটে আসিফের পাশে এসে বসলো। ডাক্তার কি বলেছে বোন? আমি বেশি দিন নেই। আসিফ ঝট করে মাথা তুলে তাকালো রুহির দিকে। রুহি হেসে ফেলল। আমার সামনে বলেনি, কিন্তু এটাই বলবে, আমি জানি। রুহিকে রেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই রুহির মোবাইলে কল এলো। রুহি কলটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ কেন? তুমি শিওর? আচ্ছা আমি আগে একবার চেক করে দেখি, লিঙ্ক পাঠা। থ্যাঙ্কস দোস্ত, বাই। রুহি ফোনটা কেটে দিল। আসিফ চিন্তিত মুখে তাকিয়ে রইল রুহির দিকে। মেয়েটা এত গা ছাড়া স্বভাবের কেন বুঝে পাচ্ছে না আসিফ। তখনই রুহির মোবাইল টুম করে আওয়াজ হলো। রুহি কোনো একটা ছবি জুম করে খুঁটিয়ে দেখলো বেশ কিছু সময়, তারপর চোখ বন্ধ করে মাথা চেপে ধরলো। আসিফ ঝটকা খেল। বোন খারাপ লাগছে তোমার? রুহি তাচ্ছিল্য হেসে মাথা থেকে হাত নামিয়ে ফেলল। আমার মতো ইনায়েত আপু খেয়াল রাখবি তো ওনার? তুমি দেখে রাখবি তো ওনাকে? আসিফ বুঝলো না হঠাৎ এই কথার কারণ কি। হঠাৎ এসব কি বলছো রুহি? তুমি আসো তো, তুমি থাকবে, দেখবে স্যার তোমাকে ভালোবাসবে। তাজিব তখনই থমথমে মুখে এসে দাঁড়ালো, এলোমেলো পায়ে রুহির কাছে। রুহির সামনে মেঝেতে ধপ করে বসে পড়ল। রুহি জানতো এমন কিছুই হবে। আসিফ ছুটে গিয়ে ধরল তাজিবকে। তাজিবের হুঁশ ফিরল সে কী করছে। তাজিব দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ালো। রুহি উঠে এগিয়ে এলো। বাসায় চলুন, আজকে দিনটা আপনি কোথাও যাবেন না, কাল থেকে আটকাবো না, প্রমিস। রুহি এই বলেই পেছনে ফিরতে চাইলেই তাজিব হাত ধরে আটকে দিল। রুহিকে নিয়ে বসলো চেয়ারে। রুহির সামনে মাটিতে বসলো তাজিব। রুহি, আমি এখন যা বলবো তা মন দিয়ে শুনবে, একটা কথা বলবে না, ওকে? রুহি মিষ্টি হাসলো। তাজিব শুকনো ঢোক গিলে বলল, আমি যদি তোমাকে মেনেও নিই, সমাজ তো মানবে না। তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ হতে পারবে তুমি চাইলেই। আমার মতো মাফিয়ার না হয়ে তুমি কোন ভালো মানুষের স্ত্রী হতে পারবে। ভেবে দেখেছো ব্যাপারটা? কেন জেদ করছো তুমি রুহি? আমি ইনায়েতকে ভালোবাসি, ওকে পেলেও বাসি, না পেলেও ভালোবাসি, আর বাসবো। আমি আর কাউকে নিজের সঙ্গে জড়াতে চাই না, পারবো না আমি। প্লিজ জেদ ছাড়ো।
বিদেশে যেতে রাজি হয়ে যাও। তোমার অবস্থা ভালো না রুহি, তবে ইমিডিয়েট ব্যবস্থা নিলে তুমি অনেক দ্রুত ভালো হয়ে যাবে। প্লিজ রুহি, আমাকে ভালোবাসার দাবি করো যখন, আমার ইচ্ছেটাও পূরণ করো। আসিফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তাহজিবের দিকে। তাহজিব এমন নিষ্ঠুর কী করে হতে পারে? এই 10 দিন কি মায়ায় বাঁধেনি তাহজিবকে? রুহি তাচ্ছিল্য ভরে হাসলো, চোখ বন্ধ করে নিল। টুপ করে গড়িয়ে পড়লো এতক্ষণ ধরে রাখা চোখের জল। রুহি চোখ খুলে হাসলো মিষ্টি করে। যাব, চিকিৎসাও করাবো, তবে তোমার আর ইনায়েত আপির বিয়ের জন্য। তাহজিব বুঝলো না রুহির কথার অর্থ। ইনায়েত কোথায় তাই তো জানা নেই তাহজিবের, তাহলে বিয়ে কিভাবে সম্ভব? রুহি তাহজিবের অবস্থাটা বুঝলো। আমার ফেসবুক ফ্রেন্ডসদের ইনায়েত আপুর ছবি দিয়ে খুঁজতে বলেছিলাম, একটু আগেই একজন কল করে জানালো তাকে খুঁজে পাওয়া গেছে। তাহজিবের চোখ খুশিতে জলজল করে উঠল। সত্যি? কোথায় আমার ইনায়েত? কেমন আছে? রুহি মিষ্টি করে হেসে তাহজিবের 2 গালে হাত রেখে কপালে চুমু খেল চোখ বন্ধ করে। তাহজিবও চোখ বন্ধ করে ফেলল। রুহি তাহজিবকে সরিয়ে উঠে দাঁড়ালো। নিজের হোয়াটসঅ্যাপ থেকে আসিফের নাম্বারে সেই ছবিটা দিল, যেখানে আফিমের বার্থডে পার্টিতে শাড়ি পরা ইনায়েতকে দেখা যাচ্ছে। আফিমের সব ডিটেলস দিয়েও দিল আসিফকে। আসিফ ভাই, বাবার ফিরতে সময় আছে, আমি বিদেশ যেতে রাজি, তবে বাবাকে নিয়ে না, তাই তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা হলে জানিয়ে দিও। এই বলেই রুহি চলে আসছিল। তাহজিব হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছ রুহি? আমার পথে। তাহজিবের এতক্ষণে হুঁশ হলো সে কী ব্যবহারটাই না করেছে ইনায়েতের কথা শুনে। তাহজিব অস্থির হয়ে ভাবতে লাগলো রুহিকে কী বলে আটকাবে। তুমি একা থাকতে পারবে না, তুমি অসুস্থ। রুহি তাকালো না তাহজিবের দিকে, না তাকিয়েই বলল, বাবাকে প্রায়ই এখানে সেখানে যেতে হয়, আমাকে একা থাকা শিখে নিতে হয়েছে, আর একাই থাকতে হবে। রুহি 1 পা আগালো। তখনই তাহজিব আবারও বলে উঠল, আমার কি হবে? আমার খাওয়া দাওয়া, ঘুম, ঘর গোছানো, খেয়াল রাখা। রুহি এবার ফিরে তাকালো, মৃদু হেসে বলল, এই সবগুলো কাজ এখন নতুন কেউ করে দেবে, নতুন হবেই তার কাজের ধরন। এত নতুনের মাঝে পুরান অভ্যেস তুমি ঠিক ভুলে যাবে, নিজের খেয়াল রেখো। রুহি বের হয়ে এলো চোখের সীমানা থেকে ছাড়িয়ে। তাহজিব চেয়ারে বসে পড়ল। এদিকে ইনায়েতের খোঁজ পড়ার আনন্দ, আর অন্যদিকে রুহির জন্য চিন্তা। আফিম ঘুম থেকে ধীরে সুস্থে উঠে বসলো। আজও ইনায়েত তাকে ডাকতে আসেনি দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকে এলো তার। আসবেই বা কেন? আজাদ গ্রুপের সাথে তার মিটিংয়ের 11টা দিন পার হয়ে গেল। ইনায়েত এখন স্পন্দন বলতেই পাগল, আর স্পন্দনও বোন বোন করেই ইনায়েতকে পাগল করে দেয়। ইদানিং বেশিরভাগ সময় তারা দুজন একসাথে কাটায়। আফিমের কথা যেন ভুলেই গেছে ইনায়েত। অবশ্য এটা আফিমের দোষ শতভাগ। আজ থেকে 11 দিন আগে নিজের জন্মদিনে আফিমই ইনায়েতকে বলেছিল মুখ না দেখাতে। মুখ তো দেখাতেই হয়, কিন্তু আগের ইনায়েত হারিয়ে গেছে। আফিম মদ খেলে রাগ করে না, সকালে ঘুম থেকে ওঠায় না, ব্রেকফাস্টের জন্য জোর করে না, লাঞ্চ বা ডিনার না করলে মাথা ঘামায় না। প্রফেশনাল হয়ে গেছে ইনায়েত খুব। লাবিবা আর জোসেফকে আঙ্কেল আন্টি ডাকে না। ইনায়েত জন্মদিনের পর সকালে বাসায় এসেছিল শেষবারের মতো। গত 11 দিনে আর আসেনি। আফিম দীর্ঘশ্বাস ফেলে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইনায়েতকে সে বড্ড মিস করে। করবে নাই বা কেন? মেয়েটা তার জীবনে কোথায় নেই। সকালের ঘুম ভাঙা, ফ্রেশ হওয়া, কী জামা পরবে তা নিয়ে ভাবনা, রেডি হয়ে ব্রেকফাস্ট করা, ইনায়েতের সাথে অফিস যাওয়া, ইনায়েতের হাতের চা আর কফি, সাথে লাঞ্চের জন্য দানা দেওয়া, অফিস শেষে বাসায় এসে ইনায়েতের সাথে টুকটাক কথাবার্তা, রাতে ডিনার করানো, জোর করে মদের বোতল নিয়ে কাড়াকাড়ি। এই সবের মাঝে ইনায়েত আছে। ইনায়েত ছাড়া একটা কিছুও এই ঘরে অবশিষ্ট নেই। আফিম গম্ভীর মুখে বের হয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। এই 11 দিনে সে অসংখ্যবার ইনায়েতের সামনে ছিল, কিন্তু মুখ ফুটে কেন যেন একবারও সরি বলতে পারেনি। তবে আজকে সে সরি বলবে বলে করার সিদ্ধান্ত নিল। আজকে ইনায়েতকে ডিনারে ডাকিয়ে আফিম সরি বলবে, এমন মানুষদের করে নিচে নেমে এলো। লাবিবা আর জোসেফ কিছু নিয়ে কথা বলছিল খাবার টেবিলে। আফরাও ছিল সেখানটায়। তখন আফিম নামছে দেখে 3 জনই কথা থামিয়ে দিল। আফিমের গম্ভীর মুখ দেখে 3 জনেরই হাসি পাচ্ছে। জোসেফ আর লাবিবা একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় হাসাহাসি করলো। ছেলে যে ভালোবাসার রঙেই ডুবে গেছে নিজের অজান্তেই, তা বুঝতে কষ্ট হলো না তাদের। অবশ্য এরপরেও ক্রেডিট যায় আফরাকে। জহুরির চোখ বলতে হবে আফরার। কীভাবে সে প্রথম দিন এসে ইনায়েতকে ভাবি বলে ফেললো।
এখন আফিমের হাবভাবে নিশ্চিত মনে হচ্ছে যে কোনোভাবে তা সত্যি হতে পারে। স্পন্দন রেডি হচ্ছে দ্রুত। আজকে ইনায়েতের বাসায় ব্রেকফাস্ট করবে স্পন্দন। একেই হয়তো বলে মনের সম্পর্ক। ইনায়েত এখনও জানে না স্পন্দন আসলেই ওর ভাই, অথচ এর মধ্যেই আপন করে নিল স্পন্দনকে। কামাল স্পন্দনের পেছনে দাঁড়িয়ে একটা ভাইয়ের তার বোনের জন্য করা পাগলামি দেখছে। কামাল, বনুর চকলেট নিয়েছো তো? হ্যাঁ স্যার, ম্যামের প্রিয় চকলেটগুলোই নিয়ে এসেছি, তাও বেশ পছন্দ করি। গুড। আচ্ছা, ইরশাদের কি খবর? আর তাহজিব? স্যার, এরশাদ সাহেব ইদানিং বেশ যেন একদম চুপচাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করেন না, কথা বলেন না। আই থিঙ্ক ওনার অনুশোচনা হচ্ছে। সম্ভব না কামাল, ওনার দ্বারা অনুশোচনা সম্ভব না। নজর রাখো ওনার উপর। আমার মন বলছে উনি কিছু করবেই। ওকে স্যার। আর তেহজিব খান রুহিকে এতদিন নিয়ে ভালোই ছিল। ইয়ানাত ম্যাম সম্পর্কে অনেকটাই ভুল ধারণা থাকতো, কিন্তু কিন্তু কি কামাল? কালকে রুহি তেহজিব ইয়ানাতের ঠিকানা দিয়েছে। রুহি লিউকেমিয়া তো ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য যদি বিদেশে না যায় তাহলে বাঁচানো যাবে না। তবে যাই হোক না কেন স্যার, মেয়েটা আসলে তেহজিবকে ভালোবাসে। ভালোবাসার এটাই নিয়ম কামাল, কেউ পায় কেউ পায় না। স্যার, আপনার ভালোবাসা, আপনি বিয়ে করবেন না? অনেক সাহস সঞ্চয় করে বলে ফেললো কামাল নিজের মনের কথা। গলারটায় মাথায় থাকা হাত দুটো থেমে গেল মুহূর্তের জন্য। চোখের সামনে ভেসে উঠল আবছায়া একটা মুখ। তাচ্ছিল্য ভরে হাসলো স্পন্দন। যে মনের ঘরে ওকি দেয় সে বাস্তবে আমাকে নাও মানতে পারে। স্পন্দন আর কিছু বলল না, কামালও আর ঘাটালো না। ইনায়েত পুরো ঘর গুছিয়ে রেখেছে কাল রাতে। এখন খুব যত্নে ওভেন থেকে কেক বের করে আনছে, ফ্রিজে হাই ভোল্টেজে রেখে দেবে তাই। ভাই আসছে বলে খুশি যেন ধরছেই না তার। মাঝে মাঝে ইনায়েতের খুব প্রশ্ন জাগে মনে, কি এমন হতো যদি এই ছেলে তার আপন ভাই হতো? ভালোবাসাটা আরও দ্বিগুণ হতো। ইনায়েত চলে গেল স্নান করতে। জোসেফের থেকে সে ছুটি নিয়ে নিয়েছে আজকে, কিন্তু আফিমকে বলা হয়নি। আফিমের ব্যবহার দিনকে দিন অদ্ভুত ঠেকছে ইনায়েতের কাছে। কেমন এক ছটফট ছটফট ব্যাপার। গম্ভীর মুডি আর রুড আফিমটাকে ভালোই চেনা আছে ইনায়েতের, কিন্তু চোখে চোখে রাখা, ইনায়েতের পছন্দের কাজকর্ম করা আর স্পন্দনকে নিয়ে বিরক্ত হওয়া আফিমকে একদমই চিনতে পারছে না ইনায়েত। কে জানে স্যার ঠিক আছেন কি না। আই থিঙ্ক উনি খুব শোকে পাগল হয়ে গেছেন। নিজেই বুঝ দিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আসিফ রুহির বাসায় এসেছে। রুহি হাসি হাসি মুখে চা নাস্তা এনে আসিফের সামনে রাখলো। ভাইয়া, খাওয়া ধরো জলদি, এখন না খেলে সারা দিনে খাওয়া হবে না তোমাদের। আসিফ মৃদু হেসে চায়ের কাপটা তুলে নিল। এক চুমুক দিয়েই কাপটা আবারও নিজের জায়গাতে রেখে বলল, আমিও তোমার সাথে যাবো বোন, মানা করো না প্লিজ। বিদেশে তুমি কীভাবে একা একা সামাল দেবে? তুমি অ্যাডাল্ট না, অনেক কাজে অভিভাবক লাগবেই। রুহি চুপ করে রইল, মাথা নিচু করে থেকে বলল, ঠিক আছে, তুমি আমার সাথেই যেতে পারো ভাইয়া, নিঃসন্দেহে, তবে 2টা শর্তে। আসিফের চোখ চকচক করে উঠল খুশিতে। কি শর্ত বলো বোন? 1, আমাকে আপন বোনের মতো তুই করে বলবে এখন থেকে। রুহির এমন শর্ত শুনে হাসি ফুটল আসিফের মুখে। ঠিক আছে, তোমার বোন, আমার বোন হিসেবে তোমাকে তুই করেই বলবো। আরেকটা শর্ত কি বোন? আমার আর তোমার ঠিকানা খোঁজ যেন কেউ না জানে, এমনকি তোমার বস আর আমার বাবাও না। অবাক হলো আসিফ। কিন্তু প্লিজ ভাইয়া, বোনের জন্য এইটুকু করো। 6-7 মাসেরই তো ব্যাপার, আমি একটু আলাদা থাকতে চাই সবার থেকে। আসিফ চুপ করে রইল কিছুক্ষণ। ঠিক আছে, সব রেডি হতে 15-20 দিন লাগবে, এরপরেই আমরা রওনা দেব। আসিফ চায়ের কাপটা শেষ করে উঠে চলে আসছিল, তখনই পিছু ডাকলো রুহি। উনি সকালে খেয়েছে ভাইয়া। আসিফ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো রুহির দিকে। রুহির মাথার নিচ দিকে করা। আসিফ উত্তর না দিয়ে বের হয়ে এলো। পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষ ভালোবাসা পায়, অথচ কেউ তা চেনে না, কেউ চিনেও মানতে চায় না। অফিসে এসেছে অনেকক্ষণ আফিম, কিন্তু এখনও এলো না ইনায়েত। বিরক্তি ও রাগে ভ্রু কুঁচকে এলো আফিমের। হচ্ছেটা কি এইসব? যথেষ্ট হয়েছে। টেবিলে এক হাত দিয়ে সজোরে আঘাত করলো আফিম রাগে। গাড়ির চাবি নিয়ে উঠে দাঁড়ালো, বেরিয়ে এলো অফিস ছেড়ে। আফিমের গাড়ি, গন্তব্য হয়তো ইনায়েতের বাসা।
ইনায়েতের বাসার ঠিকানা জানা ছিল আফিমের, কিন্তু কখনোই আসা হয়নি। আজকে সে প্রথম যাচ্ছে। গাড়ি এসে থামলো 2 তলা বাড়িটার সামনে। গাড়ি থামিয়ে দারোয়ানের কাছে গিয়ে জানতে চাইলো আফিম। ইনায়েত কত নম্বর ফ্লোরে থাকে? আফিম চোখে সানগ্লাস পরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ছাদে উঠেই পা দুটো থেমে গেল আফিমের। ছাদের ভেতরে আর প্রবেশ করতে পারল না। ছাদের ঠিক মাঝখানে ইনায়েত মেঝেতে বসে স্পন্দনের বুকে মুখ লুকিয়ে আছে, আর স্পন্দন শক্ত করে জড়িয়ে ধরে আছে ইনায়েতকে। আফিমের হঠাৎই সব কেমন যেন রঙ্গহীন আর খাপছাড়া লাগছে। কেন লাগছে এমন, কেন? আফিম তবু কোনো মতে টেনেই পা দুটো নিয়ে গেল ইনায়েত পর্যন্ত। ইনায়েত চুপটি মেরে বসে থেকেই জড়িয়ে আছে স্পন্দনকে, ফুপিয়ে যাচ্ছে রীতিমতো। স্পন্দন কাউকে আসতে দেখে মাথা ঘুরিয়ে দেখল আফিম। আফিমকে কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে তার কাছে। হ্যালো আফিম, তুমি এখানে? অবাক হয়ে জানতে চাইল স্পন্দন। আফিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দনের বুকে থাকা ইনায়েতের দিকে। ইনায়েত আফিমের নাম শুনে অবাক হয়ে স্পন্দনের বুক থেকে হালকা মাথা তুলে তাকালো অবাক হয়ে আফিমের দিকে। আফিম! স্পন্দন এবার জোরেই ডাকলো আফিমকে। আফিমের হুঁশ ফিরল, কোনো মতে হেসে বলল, না না, কিছু না। বের হয়ে এলো ইনায়েত আর আফিমের চোখের সীমানার বাইরে। নিচে নেমে এলোমেলো পায়ে উঠে বসলো গাড়িতে। হাতগুলো স্টিয়ারিংয়ে রাখতে গিয়ে বুঝলো অস্বাভাবিক কাঁপছে তা। একবার হাতগুলো তুলে নিজের হাতের দিকে তাকিয়ে আবারও স্টিয়ারিংটা ধরলো। গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো ফাঁকা রাস্তায়। স্পন্দন আর ইনায়েত যখন অবাক হয়ে আফিমের চলে যাওয়া দেখছিল, তখনই বরফ কাপড়ে গুজে নিয়ে এলো কামাল। এই নিন স্যার। বরফসহ কাপড়টা এগিয়ে দিল স্পন্দনের দিকে। স্পন্দন কাপড়টা নিয়ে ইনায়েতের পায়ে দিতে দিতে কপট রাগ দেখিয়ে বলল, এটা কি ছিল বনু? এভাবে কেউ লাফায়, ছোটাছুটি করে? উফ, পেলেই তো ব্যথা। বেশি ব্যথা লাগছে? ইনায়েত ঠোঁট উল্টে অন্যদিকে ফিরে বলল, তুমিও বকছো ভাইয়া? আমি তো তোমার জন্য কিনে রাখা গিফট আনতে দৌড়ে যাচ্ছিলাম, মাঝে যে এভাবে পড়ে যাব কে জানতো। ইনায়েতের ঠোঁট উল্টে বলা কথার ধরনে মিছে রাগ ধরে রাখাও গেল না স্পন্দনের। স্পন্দন মিষ্টি হেসেই বলল, এত দেখতে পারিস কেন আমাকে বনু? আমি তো তোর নিজের ভাই না। নিজের ভাই হলে কি করতি? ইনায়েতকে যাচাই করতে বলল কথাটা। ইনায়েত পিটপিট করে তাকিয়ে রইল স্পন্দনের দিকে। পর মুহূর্তেই হেসে ফেললাম। আমি তো বাপিয়ার মার একটা মাত্র সন্তান, নিজের ভাই কিভাবে আসবে? আর আমি কিন্তু তোমাকে নিজের ভাই ডাকি আর ভাবিও, তাহলে নিজের ভাই না মানে কি? হ্যাঁ স্যার, ম্যামকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ভালো হতো না? হ্যাঁ, ঠিক বলেছো কামাল। এই কি ঠিক বলেছ? আমি একদম ঠিক আছি, আরও 100টা আচার খেতে পারবো আমি, দেখবে? ইনায়েতের এমন বাচ্চা বাচ্চা কথায় হেসে ফেলল কামাল আর স্পন্দন। না মহারানী, আচার খেয়ে দেখাতে হবে না। চলুন বাসার ভিতরে যাই। ইনায়েতকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল স্পন্দন। আফিম সোজা চলে এলো বাসায়। বাসায় এসে ঘরের সব কিছু তছনছ করতে লাগলো আফিম। নিচে আওয়াজ পৌঁছাতেই দৌড়ে এলো আফরা আর লাবিবা। আফিমকে উন্মাদের মতো আচরণ করতে দেখে আফরা ছুটলো নিজের ফোন আনতে, জোসেফ সাহেবকে কল দেবে বলে। লাবিবা দ্রুত সময়ে পিছন থেকে হাত চেপে ধরল আফিমের। কি হচ্ছে আফিম এসব? আফিম লাবিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরেই লাবিবাকে মেঝেতে বসে লাবিবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দেরি হয়ে গেছে আম্মু, অনেক দেরি হয়ে গেছে। লাবিবা ছেলের কথা কিছুই বুঝলো না। কি বলছিস এসব? আফরা সবে কল করে এসেছে ভাইয়ের রুমের সামনে। আমরা ভালোবাসলাম মা, আমি ঠিক আগের মতো। না না, আগের থেকে অনেক বেশি ভালোবাসলাম মা, তবে আবারও ভুল মানুষকেই ভালোবাসলাম। আফিম লাবিবার কোলে মাথা রেখে চিৎকার করে কেঁদে উঠল। ইনায়েত তো অনেক ভালো ছিল, ওকে ভালোবেসে ফেললাম নিজের অজান্তে, কিন্তু পেলাম না মা। পাবো কিভাবে? আমি তো নিজ হাতে ওকে দূর করেছি, নিজ থেকে। আমি কি করতাম মা? আমি যে খুব ভয় থাকতাম, আমারও ভালোবাসার ভয়। আর আমি যে জিনিসটার জন্য ওকে দূর করেছে, ওই একই ভুল আমি করে ফেলেছি মা। আমি ওকে ভালোবেসে ফেলেছি। লাবিবার মুখে ফুটে উঠল হাসি। শেষমেশ কি তাহলে তার ছেলে তার মনের ইচ্ছা পূরণ করবে? ড্রয়িং রুমে মাথা চেপে ধরে বসে আছে আফিম। লজ্জায় মাথা তুলে তাকাতেও অস্বস্তি হচ্ছে তার। ড্রয়িং রুমে উপস্থিত আছে দীপ, আফরা, জোসেফ আর লাবিবা। আজ দুপুরের দিকে হঠাৎ বাসায় এসে আফিম ইনায়েতের জন্য যে পাগলামি শুরু করেছিল তা শেষ করতে ডাক্তার এনে ইঞ্জেকশন দিতে হয়েছে আফিমকে ঘুমের।
পাক্কা 5 ঘন্টা ঘুমের পর এখন এই এত রাতে ঘুম থেকে উঠেছে আফিম। উঠেই নিচে এসে মাথা চেপে ধরে বসে আছে। আফিম আর চোখে একবার তাকালো সবার দিকে। সবাই খুব সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। আফিম চোখ নামিয়ে ফেললো। এখন নিজেই লজ্জা লাগছে তখনের করা ব্যবহারের জন্য। স্যার, আপনি শিওর আপনি ইনায়েত স্যারকে ভালোবাসেন? দীপের অমন একটা প্রশ্নে লাবিবা আর জোসেফও মাথা নাড়িয়ে তাল মেলালো। আফিম দাঁত কটমট করে তাকালো দীপের দিকে। এটা কেমন প্রশ্ন দীপ? না মানে ভাইয়া, তুই তো কখনো ভালোবাসা নিয়ে কথা বলা বা কিছু ফিল করার কথা জানাসনি, তাই দীপও কনফিউশন নিয়ে দাঁড়িয়ে আছে। তুই আসলে ভালোবাসিস তো নাকি? আফরার বলার ভঙ্গিমায় বিরক্ত হলো আফিম। মাথা চেপে ধরে বসে রইল। সবাই একে অপরের দিকে চাওয়াচাই করে হো হো করে হেসে উঠল। আফিম মাথা তুলে বোকার মতো তাকিয়ে রইল। কী বার করবে সে? এরা তো সবাই প্ল্যান করে পচাচ্ছে আফিমকে। এটা কি মাসুম আফিম জানে? জোসেফ উঠে আফিমের পাশে এসে বসলো। মাই ডিয়ার সান, ভালো যখন বেসেছিস তখন ছোট ছোট বিষয় জেনে ফিল না করে নিজের কারিশমা দেখা। লাবিবা বলল, ইনায়েত কেন বুঝবে যে তুমি ওকে ভালোবাসো? কখনো তেমন কোনো হিন্টস তো দাওনি ওকে আফিম। আর হিন্টস দিলেই যে ভাবি ধেই ধেই করে নাচতে নাচতে তোকে ভালোবাসবে তা কেন ভাবছিস ভাইয়া? আফটার অল সেও আমার উঠবি ভাবি, একটু পার্টটা থাকবেই না? দীপ দাঁত কেলিয়ে বলল, স্যার, আপাতত রেডি সিনেমার ঢিঙ্কা চিকা গানটা নিজের জীবন বানিয়ে ফেলুন। 12 দিনে 12 ভাবে তাকে ভালোবাসা উপলব্ধি করা। পরে আমার স্টেজে এসে যখন পৌঁছাবেন তখন না হয় এই কি হলো গানটা সেট করবেন রিংটন। আফিম চোখ রাঙিয়ে সবার দিকে তাকালো। দীপ চলে গেল রান্নাঘরে। আফরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। আফিম, নিজের ভালোবাসার উপর যদি বিশ্বাস থেকে থাকে তাহলে এগিয়ে যাও। লাবিবা এতটুকু বলেই চলে গেলেন ডাইনিংয়ের খাবার বাড়ার দিকটা দেখতে। জোসেফ আর আফরাও চলে এলো উঠে। আফিম একা বসে রইল সোফায়। না, সবই ঠিক বলছে। আমার কারিশমা দেখাতেই হবে তোমাকে মিস ইনায়েত। আফিম বাঁকা হেসে উঠে পড়ল। খিদে পেয়েছে তার খুব। খাওয়া দাওয়া শেষে রুমে এসে আফরা চুল আছড়াচ্ছিল। তখনই হারিয়ে গেল আবারও সেই ছেলেটার খেয়ালে। ট্রিপে থাকাকালীন সময়ে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়েছিল স্পন্দন আজাদ। কিছু একটা ভেবে ফেসবুকে স্পন্দন আজাদের নাম লিখে সার্চ করতেই তার প্রোফাইলটা পেয়ে গেল। স্পন্দন আজাদের প্রোফাইলে ঢোকার আগে একটা পোস্টে চোখ আটকে গেল আফরার। বিবাহিত স্পন্দন আজাদ সবার থেকে লুকিয়ে স্ত্রীর সাথে মাঝ রাস্তায় ভালোই উপভোগ করছেন নিজের দিন। খবরটা দেখেই কিছুক্ষণ মূর্তির মতো বসে রইল আফরা। চুলের খাঁজে আটকে থাকা চিরুনি নিয়েই ঘুমিয়ে পড়ল কম্বল দিয়ে নাকমুখ থেকে। তাজিব ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকে বিরক্ত হলো খুব। অন্যদিনের মতো ঘরটা সাজানো নাই। কোনো মতে হাতাহাতি করে নিজের টাওয়াল খুঁজে ফ্রেশ হয়ে এলো তাজিব। প্রতিদিনের মতো কেউ কফি নিয়েও দাঁড়িয়ে নেই। তাজিব একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে এলো ডিনার করতে, কিন্তু খাবার দেখে খাওয়ার ইচ্ছা চলে গেল। আর একা খেতে একদমই ভালো লাগছে না তার। তাজিব না খেয়েই নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই দেখলো আসিফ এক কোনায় দাঁড়িয়ে হাসছে তাজিবের দিকে তাকিয়ে। তাজিবের ভ্রু কুঁচকে এলো। হাসছো কেন আসিফ? স্যার, আপনার ইনায়াতের খোঁজ তো পেয়ে গেছি, ধরে আনি। আসিফের বলার ধরন পছন্দ হলো না তাজিবের। বিরক্তি নিয়েই আসিফের দিকে তাকালো। ওটা নিয়ে আমি ভাববো, তুমি না। ধূপধাপ পা ফেলে চলে গেল তাজিব নিজের রুমে। খাটে শুয়ে অস্বস্তি জেঁকে ধরল তাজিবকে। কিছু একটা নেই, কিন্তু কি? রুহি? তাহলে কি সে একদিন যেতে না যেতেই রুহিকে মিস করতে শুরু করলো? নিজের উপর নিজেই বিরক্ত তাজিব। খাটের উপরেই বসে কিছুক্ষণ হাতের আঙুল গুনল, কিন্তু ঘুম এলো না। এই রাত নিঃসন্দেহে অনেক যন্ত্রণাময় আর দীর্ঘ হবে তার জন্য, তা জানা হয়ে গেছে তাজিবের। স্পন্দন বসে বসে আকাশের দিকে একমনে কি যেন দেখছিল। তখনই দৌড়ে এলো কামাল। স্যার, আপনাকে নিয়ে আবারও এক পেপার ফলস নিউজ স্প্রেড করেছি। কি নিউজ? কোনো ভাবনা ছাড়াই আকাশের দিকে চোখ রেখে বলল স্পন্দন। ওই দিন একটা মেয়েকে আপনি বাঁচিয়েছিলেন না? ওই সময় অস্পষ্ট একটা ছবি তুলেছে, লিখেছে বিবাহিত স্পন্দন আজাদ সাহেব সবার থেকে লোকে স্ত্রীর সাথে মাঝ রাস্তায় ভালোই উপভোগ করছে নিজের দিন। স্পন্দন বাঁকা হাসলো। নিজের অজান্তে খুব ভালো লাগলো বিবাহিত স্পন্দন আজাদ কথাটা শুনে। কামাল, তুমি বিয়ে করেছো? হঠাৎ এমন প্রশ্নে হকচকে গেল কামাল। হালকা লজ্জা নিয়েই বলল, স্যার, করব, এখন না। আমারও একটা বিয়ে করা উচিত, তাই না কামাল?
আফটারঅল আমার বনুকে নিয়ে এলে তার খেয়াল রাখতে একটা ভাবি তো দরকার, তাই না? কামাল কি বুঝলো সে নিজেও জানে না, তবু বেককলের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। স্পন্দন মৃদু হেসেই বলল, নিউজটা ভাইরাল করে দাও কামাল, তোমার ভাবির চোখে যেন অবশ্যই পড়ে। আর হ্যাঁ, তোমার ভাবি কে, কিসে পড়ে, কোথায় থাকে, সব ডিটেলস খুঁজে বের করো। কামাল হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল স্পন্দনের দিকে। স্যার, ভাবি কি? এতক্ষণের ভালো মুড বিগড়ে গেল স্পন্দনের। একটা মানুষ এত বেককল কিভাবে হয় তা বুঝতে পারছে না স্পন্দন। আমি কোন মেয়েকে বাঁচিয়েছি? ওই মেয়েকে? আর তোমার বলা ওই মেয়ে হবে আমার বউ, তোমার ভাবি। কামাল কিছুক্ষণ পিটি করে তাকিয়ে রইল, পরক্ষণে সবগুলো দাঁত দেখিয়ে হেসে বলল, কালকের মধ্যেই পেয়ে যাবেন স্যার। এই বলেই কামাল খুশি খুশি বের হয়ে এলো রুম থেকে। জনাথন মুলার বাংলাদেশে ল্যান্ড করলো সবেমাত্র। নিজের পুরনো এক ফ্রেন্ডের অনুরোধ রাখতে এসেছে জন এই দেশে। তার ফ্রেন্ড তাকে জানিয়েছে জনের পছন্দের মতোই কিছু জন পাবে যদি তার ফ্রেন্ডের একটা কাজ করে দেয়। জন রাজি হয়েছে। এখন সে হোটেলে যাচ্ছে গাড়ি ভাড়া করে। তার বন্ধুর সাথে দেখা করার সময় এখনো হয়নি। মাফিয়া হিসেবে কুখ্যাত নাম জনাথন মুলার, বিদেশি একজন মাফিয়া। যত খারাপ কাজ আছে সে সব করে। টাকার জন্য মাফিয়া লাইফে একটা সময় নিজের বউ ও মেয়েকে বেচে দিয়েছে বলেও শোনা গেছে তার সম্পর্কে। এতটাই জঘন্য সে। কিন্তু বাংলাদেশে কেন এলো সে? কোন বিপদের সতর্কবার্তা নিয়ে, নাকি সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য? রুহি বসে আছে ছাদে, ফোনে তাহজিবের কিছু ছবি দেখছে সে মন দিয়ে। তাহজিবকে নিয়ে চিন্তা করবে না ভেবেও চিন্তা হচ্ছে তার খুব। নিজেকে করা কিছু কথা শুনিয়ে গান ছেড়ে দিল। তখনই কল এলো আসিফের। এত রাতে আসিফের কল দেখে বুক কেঁপে উঠল রুহির। কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানে লাগিয়ে নিল রুহি। হ্যালো, কি হয়েছে বোন? তোর স্বর এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে ভাইয়া? এত রাতে কল করেছো? সব ঠিক আছে? কেন তো চিন্তা করছিস বলতো? আচ্ছা শোন, আমি পরিচিত একজনের সাথে কথা বলে নিয়েছি। সব কিছু রেডি হতে নাকি 7 দিন লাগবে, আরও দেরি হয়। তবে মেডিকেলে ইমার্জেন্সি দেখিয়েছি, তাই 7 দিন পরে আমরা চলে যেতে পারবো। রুহি চুপ করে রইল। চলে যেতে হবে ভাবলেই তার বুকে চাপ খাচ্ছে। তাহজিব আর ইনায়েত ভালো থাকবে বলে নিজেকে বুঝ দিয়ে আঘাত করছে রুহি বারবার। তুমি খেয়েছো? উনি ঘুমিয়েছেন? আসিফ চুপ হয়ে গেল। তাহজিবের রুমে উকি সে মেরে এসেছে। তাহজিব যে বাচ্চাদের মতো আঙুল গুনছে ঘুম আসবার জন্য, তা রুহিকে বলতে চায় না সে। রুহিকে বিদেশে নিতেই হবে, কেননা একেবারে দূরে না গেলে তাহজিব রুহির মূল্য বুঝবে না। আসিফ গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, নাক ডেকে ঘুমাচ্ছে, তুইও খেয়ে ঘুমাবোন, বাই। আসিফ দ্রুত ফোন কেটে দিল। না হয় রুহি আরও একটা প্রশ্ন করে ফাঁসিয়ে দিত তাকে। আর ফোনের এই প্রান্তে রুহি অবাক হলো। তাহজিব ঘুমোচ্ছে বিষয়টা শুনে মনে তার নিষিদ্ধ ইচ্ছা ডানা ঝাপটাচ্ছে বারবার। সে তো ঘুম, একবার দেখে আসবো। নিজের সাথে যুদ্ধ করার পর রুহি উঠে দাঁড়ালো। সে তাহজিবের বাসায় যাবে। তাহজিব বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে পড়েছিল খাটে। বুকের ওপর ভারী কিছুর অস্তিত্ব নেই বলেই যে তার বিরক্ত লাগছে তা রাতের এই 12টায় সে বুঝতে পেরেছে। তাই ঘুমের আশায় চোখ বন্ধ করে মূর্তির মতো পড়ে রইল নিশ্চুপ। তখনই ব্যালকনিতে ধূপ করে আওয়াজ হলো। এই আওয়াজটা শুনে বুকে ধাক্কা লাগলো তাহজিবের। এই আওয়াজটা খুব করেছে না তার। তাহজিব নড়ল না, সেভাবেই পড়ে রইল। রুহি পা চেপে চেপে রুমের ভেতরে এসে দেখলো তাহজিব শুয়ে আছে। রুহির মুখে হাসি ফুটল। টানা 10টা দিন এই মানুষটার আশপাশ জুড়ে থেকেছে সে। আজ কত কষ্টে যে নিজেকে আটকেছে তাহজিবের কাছে আসা থেকে তা নিজেই জানে। রুহি ধীর পায়ে এগিয়ে এলো তাহজিবের কাছে। বিছানায় বসেই তাহজিবের মাথায় হাত বুলিয়ে দিল। প্রকৃতির নিয়মগুলো এমনই হয়। তুমি ইনায়েত আপুকে ভালোবাসো, অথচ সেই পাগলি আপু বুঝছে না। আর আমি তোমাকে ভালোবাসি, অথচ তুমিও তা বুঝছো না। ফিসফিসিয়ে বলল রুহি তাহজিবের দিকে তাকিয়ে। তাহজিবের বুকে মাথা রেখে শুয়ে পড়ল রুহি নিঃশব্দে। ভালোবাসি তোমাকে অনেক। আল্লাহ করুক আমি যেন না ফিরি সুস্থ হয়ে বিদেশ থেকে। তুমি ছাড়া জীবনের থেকে মৃত্যু অনেক ভালো। তাহজিবের বুক কেঁপে উঠল অজানা আশঙ্কায়। সত্যি কি ফিরবে না এই মেয়েটা? তাহজিব ঘুমের ভান করে শক্ত করে রুহিকে জড়িয়ে নিল নিজের সাথে। রুহি চুপ করে পড়ে রইল সেভাবেই তাহজিবের বুকে। নাটক কেন করলে ঘুমানোর?
বেশ অনেকটা সময় পর রুহি প্রশ্ন করল। তাজিব রুহিকে নিজের সাথেই জড়িয়ে রাখলো। আমি ভালো মানুষ না রুহি, একটা মেয়ে হয়ে আমার রুমে পড়ে থাকতে মন কাঁপে না তোমার? তুমি তো বাচ্চা না। রুহি মাথা তুলে চোখ বন্ধ করে রাখা তাজিবের দিকে তাকালো। তাজিব চিত হয়ে শুয়ে রুহিকে নিজের বুকের সাথে ধরে রেখেছে। রুহি মৃদু হেসে তাজিবের কপালে চুমু খেয়ে উঠে যেতে চাইছিল, কিন্তু তাজিব চোখ না খুলেই হাত ধরে আটকে দিল। আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কি তুমি চলে যাবে রুহি? আমি যদি বলি তোমাকে চিরজীবনের জন্য আটকাতে চাই না, শুধু আর কটা দিন রাতগুলো আমার বুকেই কাটাও, তাহলে কি থাকবে না তুমি? তাজিবের মুখে এই কথা শুনে বিস্ময় নিয়ে ফিরে তাকালো রুহি। তাজিবের মুখে এটুকুও তো সে কখনো আশা করেনি। হোক সে কিছুদিনের অতিথি, তবুও তাজিব তো তাকে মনের দ্বার খুলে ডেকেছে। রুহি নিঃশব্দে আবারও এসে শুয়ে পড়ল তাজিবের বুকের ওপর। তাজিবের চোখ এখনো খুলল না, তবে মুখে ফুটলো হাসি। প্রশ্ন করেছো আমি ভয় পাই না কেন এক ছেলের ঘরে থাকতে? উত্তর এটুকুই দেব যে তুমি আমাকে কিছুই করতে পারবে না। আর যদি কখনো আমায় তুমি নিজের অজান্তেও স্পর্শ করো, তাহলে তা হবে আমার কাছে তোমার অজান্তেই তোমার দেওয়া বিশেষ এক উপহার। আমি ধরেই নেব তোমার ওই স্পর্শ আল্লাহর মর্জি ছিল। তাজিব চোখ খুলে ফেলল। এত কেন ভালোবাসে মেয়েটা তাকে? ভাবতে ভাবতেই রুহিকে আরেকটুখানি নিজের সাথে জড়িয়ে গায়ে কম্বল টেনে নিল তাজিব। এখন তার ঘুম নির্দ্বিধায় ভালো হবে। আজকের সকালটা খুব সুন্দর আফিমের কাছে। খুব সকালে সে ঘুম থেকে উঠে আজকে নামাজ পড়েছে। কেন পড়েছে তা জানা নেই আফিমের, কিন্তু অনেকদিন পর পড়েছে। শুধু তাই না, মোনাজাতে পরিবারের সুস্থতা ছাড়াও ইনায়েতের সুস্থতা কামনা করেছে সে। এও চেয়েছে যেন ইনায়েতকে সে না পেলেও ইনায়েত যেভাবেই থাকুক, খুশি থাকুক। এটাই কি তাহলে ভালোবাসা, যা এতদিন আফিমকে মানসিক অত্যাচার করেছে বুঝতে না পারার শাস্তি স্বরূপ? আর সেই জন্য কি ভালোবাসা কিছু বিশুদ্ধ হয়েছে আফিমের অজান্তেই? আফিম কালকের সিদ্ধান্তে অটল। সে যেভাবেই হোক আজকে থেকে ইনায়েতের মন জয়ের কাজ শুরু করবে। ইনায়েতকে নিজের ভালোবাসা বুঝাবে, প্রয়োজনে সরাসরি ইনায়েতকে ভালোবাসা নিবেদন করে কয়েকদিনের সময় দেবে তাকে বুঝতে। তবে আফিম একটা জিনিস ভালোই জানে, এই মেয়ে জাদু জানে, জাদু করে ইনায়েত। না হয় আফিমের কেন এই কয়েকদিনে একটু মদের নেশা হলো না? কেন কোনো মেয়ের প্রতি আকর্ষণ জন্মালো না? কেনই বা সে আজ নামাজ পড়ল? এত কেন যুক্ত প্রশ্নের কোনো উত্তর নেই আফিমের কাছে। তবে উত্তর নেই বলেই যেন স্বস্তি বোধ করছে আফিম। মিশন ভালোবাসা শুরু হতে চলেছে আজ থেকে। আফরাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজ থেকে সে তার ভাববে না স্পন্দন আজাদকে নিয়ে। শুধু কিছু সেকেন্ডের জন্যই তো সামনাসামনি দেখেছে সে স্পন্দনকে, এর মধ্যে ভালোবাসা হয়ে গেল। না বলে নিজেকে বুঝ দিতে চাইলেও সম্ভব না আফরার পক্ষে, কারণ সে তো জানে ভালোবাসা যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো কারোর জন্যই সৃষ্টি হয়। কিন্তু আর না, এখন সম্পূর্ণ নজর সে নিজের দিকে দেবে। অনেক দিন জগিং করা হয় না তার, তাই আজ আফিম জগিংয়ে বের হয়েছে। এই একই ভোরে এসেছে তাজিব আর রুহির জন্য। তাজিবের ঘুম আজকে নিজের অজান্তেই ভেঙে গেছে নামাজের আগে। নিজের সাথে লেপ্টে থাকা রুহিকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজিব। পরক্ষণে মাথায় এলো সে ভুল করছে না তো মেয়েটার সাথে, স্বার্থপর হয়ে যাচ্ছে না তো সে? ইনায়েত নেই বলে আপাততর জন্য রুহিকে কাছে টেনে নিচ্ছে না তো তাজিব? এতগুলো কেন প্রশ্নের উত্তর দিতে না পেরে হতাশ হলো তাজিব। চোখ বন্ধ রেখে ঘুমের ভান ধরে পড়ে থেকেই দেখলো রুহির ঘুম থেকে উঠে যাওয়া, নামাজ পড়া, ঘর গোছানো, ঘর গোছাতে গোছাতে তাজিবের কাজকর্ম নিয়ে বিরক্ত হওয়া। আধা খোলা আধা বোঝা চোখে এমন দৃশ্য উপভোগ করছে তাজিব অনেক। স্পন্দন আজ ভোরবেলায় উঠে গেছে। আজকে সেই ইনায়েতকে বলে দেবে নিজের আসল সত্য, আর না হয় আফরাকে বলে দেবে ভালো লাগার কথা। কিন্তু ডিএসের আজ খুব নার্ভাস লাগছে। আফরাকে তার একপাক্ষিকই ভালো লাগে। আফরাও কি না চাইতেও তার কথা মনে পড়ে খুব করে। অফিসে এসে আফিম অন্য দিনের মতো সবার সাথে গম্ভীর মুখে মাথা নাড়িয়ে কুশল বিনিময় করলো না। সবার সাথে হাত মিলিয়ে এই সুন্দর সকালে শুভেচ্ছা জানালো। আফিমের এক হাতে পুরো একটা লাল ফুলের বুকে দেখে সবাই অবাক হচ্ছে। আর আফিমের মন মেজাজও সবাইকে অবাক করেছে। আফিমের রুমে বসেই কিছু ফাইল চেক করছিল ইনায়েত। তখনই গুনগুন করতে করতে আফিম রুমের ভেতর এলো। ইনায়েত কাজের ফাঁকে দেখলো আফিমকে প্রবেশ করতে। আফিমকে দেখি মুখ হা হয়ে গেল ইনায়েতের। আরও অবাক হলো তখন যখন আফিম ইনায়েতের সামনে দাঁড়িয়ে ইনায়েতের দিকে বুকে এগিয়ে দিল। গুড মর্নিং ইনায়েত, এই সকালটা তোমার মতোই সুন্দর। ইনায়েত হা করে তাকিয়ে রইল আফিমের দিকে।
কিছু একটা যেন খাপ ছাড়া। ইনায়েতকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আফিম মৃদু হেসে ইনায়েতের গাল টেনে দিল। এরপর নিজের চেয়ারে বসে পড়ল ধূপ করে। ইনায়েত তখনও হাঁ করে তাকিয়ে আছে আফিমের দিকে। ইনায়েত, কাম হিয়ার। ইনায়েত যন্ত্রমানবের মতো মালিকের আদেশ পূরণ করতে পা এগিয়ে নিল আফিমের কাছে। আফিমের কিছুটা কাছে থাকতেই আফিম ইনায়েতের হাতে এক টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে ঘুরতে লাগলো ধীরে ধীরে। ইনায়েতের কোমর নিজের দুই হাত দিয়ে চেপে ধরা আর ইনায়েতের কাঁধে নিজের থুতনি রাখা আফিমের। ইনায়েত প্রথম ভালো বাচ্চার মতো সেভাবেই বসে রইল কিছুক্ষণ। পরক্ষণে যখন নিজের অবস্থান বুঝতে পারলো তখনই সরে আসবার জন্য ছুটোছুটি শুরু করলো। আফিম ইনায়েতের এমন ছোটাছুটি দেখে হাসলো হালকা শব্দ করে। আফিমের সবটা নিঃশ্বাস ইনায়েতের ঘাড়ে পড়ে মুহূর্তের জন্য যেন জমিয়ে দিল ইনায়েতকে। ইনায়েত আফিমের হাতের ওপর হাত চেপে বসে রইল আফিমের কোলে। আফিম ইনায়েতের পিঠে নিজের মাথা এলিয়ে দিল। হ্যাঁ ইনায়েত, তুমি অনেক সুন্দর। তোমার মুখের জন্য না, তুমি সুন্দর কারণ তুমি আমার মনে ফিট হয়ে গেছো। ভাগ্যিস তুমি মেয়ে হলে, নয় আমি মিস্টার ইনায়েতের প্রতি ফিলিংস জমাতাম আর গে হিসেবে পরিচিত হতাম। ইউর কিউট ইনায়েত, খুব কিউট। আফিমের সব কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল ইনায়েতের। মুখের হাঁ করা জায়গা আরও হাঁ হলো। আফিম তৎক্ষণাৎ ইনায়েতকে ছেড়ে দিয়ে বলল, উফ ইনায়েত, এখনের জন্য এতটুকু আদর যথেষ্ট। সারাদিন আদর আদর করলে কাজ করবে কে? সিরিয়াস মুড নিয়ে ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল আফিম। ইনায়েত ভাবছে আজকে তার হাঁ দিবস। হাঁ করে বিস্ময় ভাব গিলে নিচ্ছে, আফিমের পাগলামও গিলে নিচ্ছে, হাওয়া বাতাস গিলে নিচ্ছে। তাই আজকে ইনায়েতের হাঁ দিবস। এখন আর আদর নাই ইনায়েত, আমার জন্য কফি আনো। ইনায়েত মাথা চুলকে নিজের দিকে একটা আঙুল তাক করে বলল, আমি আদর খুঁজেছি। আফিম মাথা তুলে ইনায়েতের দিকে একবার তাকালো। ইনায়েতের এমন কনফিউজিং মুখ দেখে খুব হাসি পাচ্ছে আফিমের। তবুও আফিম হাসি চেপে ভ্রু নাচিয়ে সিরিয়াসভাবে বলল, তো ইনায়েত, এখানে কে কে আছে? তুমি তো আছো, মিসেস ইনায়েত আফিম আহসান, তাই না? ইনায়েত মাথা নাড়িয়ে একবার হ্যাঁ জানালো, আবারও মাথা নাড়িয়ে না জানালো, আবারও হ্যাঁ জানালো। এরপরে ভাবনার দেশে হালকা ঘুরতে চলে গেল দাঁড়িয়ে থেকে। আমি আদর খুঁজেছি স্যারের কাছে, মিসেস ইনায়েত আফিম আহসান। আমি বিড়বিড়িয়ে এসব বলতে বলতে এগিয়ে গেল কফি মেকারের দিকে। আফিম বাঁকা হেসে ফাইল চোখের সামনে ধরে ইনায়েতকে দেখতে লাগলো। এটাতে শুরু হিসেবে ধরো না মিসেস আহসান, কেননা পাগলামি এখনো শুরু করিনি আমি। আগামী 7 দিনে তোমাকে নিজের করে নেব আমি। রুহি চলে গেল নিজের বাসায়। তাজিফ ঘুমানোর নাটক করেই পড়ে রইল, কেননা রুহিকে আটকাতে ইচ্ছে করছিল তার, কিন্তু রুহিকে আটকানোর মতো মুখ নেই তার। রুহি বের হওয়ার কিছু সময় পর তাজিফ উঠে বসল। দ্রুত ফ্রেশ হয়ে এসে বেডসাইড টেবিলে রুহির বানানো এখনও গরম কফিটা হাতে তুলে নিয়ে এক চুমুক দিল। আর শুধু 7 দিন, এরপর রুহি বিদেশে চলে যাবে। নিজেকেই নিজে শুনিয়ে বলল কথাটা। স্পন্দন একটা ছোটোখাটো ফুলের বুকে নিয়ে বসে আছে গাড়ির ভেতর। গাড়ি পার্ক করা আছে আফরার ভার্সিটির সামনে। স্পন্দন জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তখনই কামাল এসে বলল, স্যার ভাবি বের হয়েছে, ক্যান্টিনে যাচ্ছে। স্পন্দন আবারও শ্বাস নিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছু সেকেন্ড। এরপর নেমে আসলো গাড়ি থেকে। ভার্সিটির মাটিতে পা রাখার কিছু সেকেন্ডের মধ্যেই হই হই রই রই ব্যাপার শুরু হলো। কামাল, বিরক্ত হয়ে ডাক ছাড়ল স্পন্দন। কামাল দ্রুত ইশারা করলো বডিগার্ডসদের। গার্ডরা এসে ঘিরে দাঁড়ালো স্পন্দনকে। মেয়েরা রীতিমতো পাগলামো শুরু করেছে একবার স্পন্দনকে ছুঁয়ে দিতে, কিন্তু গার্ডসদের জন্য হচ্ছে না। আফরা ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই স্পন্দনের দিকে চোখ পড়ল আফরার। হাঁ হয়ে তাকিয়ে রইল স্পন্দনের দিকে। নীল শার্ট ইন করে পরা, ব্ল্যাক ডেনিম প্যান্ট, হাতে বড় ডায়ালের ঘড়ি, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে বলেই যেন অসাধারণ লাগছে স্পন্দনকে। এই হাঁ করে তাকিয়ে থাকার মাঝে কখন যে স্পন্দন একদম কাছে চলে এসেছে আফরার, তা আফরা বুঝতেও পারেনি। হঠাৎ স্পন্দন ফু দিল আফরার মুখে। আফরা ঝট করে চোখ বন্ধ করে ফেলল। স্পন্দন এতক্ষণ দেখছিল আফরা কিভাবে হাঁ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আফরার কোনো রিয়াকশন না পেয়ে ফু দিতেই আফরা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। আপনি? জি আমি ম্যাম। আফরা ঘাড় ঘুরিয়ে একবার সবার দিকে তাকালো। সুন্দরী আফরার কাছে স্পন্দনকে থামতে দেখে ছেলেরা আহত, আর মেয়েরা স্পন্দনের সাথে এই মেয়েকে সহ্য করতে রাজি না। দুই ছেলে ও মেয়ে সকলেই ভ্যাম্পায়ারের মতো চোখ করে তাকিয়ে আছে আফরার দিকে। আফরা শুকনো এক ঢোক গিলেই বলল, কিছু বলবেন? লাভ ইউ।
আফরার ঠিক কানের কাছে বিশাল জায়গা জুড়ে মাঠে ঠিক মাঝখানে বজ্রপাত হলো। আফরা হাঁ করে তাকিয়ে রইল স্পন্দনের দিকে। কি? বোকার মতো প্রশ্ন করে বসলো আফরা। স্পন্দন জানতো এমন কিছুই হবে। নিজের হাঁটু ভরে মেঝেতে বসে হাতে থাকা ফুলের বুকে উঁচিয়ে আফরার কাছে দিয়ে বলল, ম্যারি মি অফার, আমার হয়ে যাও। এই ছোট বাক্যের কথাটা বিশ্বাস হতে চাইছে না আফরার। নিজের হাত দুটো পিছনে নিয়ে নিজেরই ধরালো নখ দিয়ে আঁচড় কাটলো আফরা। ব্যথা অনুভব করার পর জ্বালা অনুভব করতেই জল টলমল চোখে তাকিয়ে রইল স্পন্দনের দিকে। বিষয় ভাব কাটছে না তার এখনো। আপনার সস্তে? তুতলিয়ে জানতে চাইলো আফরা। স্পন্দনের ভ্রু কুচকে এলো। মেয়েটা তো গাধা আন্দাজ করতে পারেনি সে। স্পন্দন বিরক্তি নিয়েই উঠে দাঁড়ালো। তাচ্ছিল ভরে হাসলো আফরা। সে ভেবেছিল স্পন্দন বিবাহিত, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি বিবাহিত সে। নিউজটা মিথ্যা ছিল না। স্পন্দন আফরার বিষয়টা বুঝতে পেরে আফরার দিকে পিঠ দিয়ে ভিড়ের দিকে মুখ করে দাঁড়ালো। হেই গার্লস, তোমরাই বলো, আমি কি সিঙ্গেল নাকি ম্যারিড? সব মেয়েরা সিঙ্গেল বলে চিৎকার করে উঠল। স্পন্দন আফরার দিকে তাকাতেই দেখলো আফরা ভিড়ের দিকে তাকিয়ে আছে। আফরা কোনো মতে চোখের জল চেপে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, আর ওই নিউজ? তোমাকে বাঁচিয়েছে দি স্পন্দন আজাদ মাঝ রাস্তায়। মানুষ নিউজ করার সুযোগ ছাড়তে চায়নি। স্পন্দন দাঁতে দাঁত ঘষে রাগ নিয়ে কথাটা বলেই হাঁটা শুরু করলো গাড়ির উদ্দেশ্যে। শুধু শুধু আগ পিছ না ভেবে ইজ্জতের ফালুদা করে নিজেকেই নিজে গালাগাল দিচ্ছে স্পন্দন। আফরার চোখে জল। সে কতটা গাধা তা সে আজকেই জেনেছে। স্পন্দনকে চলে যেতে দেখে বুক কেঁপে উঠল আফরার। কল্পনায় কম বারেই মানুষকে তো চায়নি সে। প্রতিবার নতুন স্বপ্ন পেতে চাই মানুষকে নিয়ে। এখন কি তাহলে স্পন্দন দূর হয়ে যাবে তার থেকে? কাছে এসো। ভিড়ে থেকে মেয়েরা স্পন্দনকে রিজেক্ট করেছে বলে গালাগাল করছে আফরাকে। আর কেউ কেউ স্পন্দনকে ভালোবাসা জানান দিচ্ছে। স্পন্দন সবে গাড়ির কাছে পৌঁছেছে তখনই এক দৌড়ে আফরা স্পন্দনকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। চিৎকার করে বলল, আই লাভ ইউ মিস্টার স্পন্দন, আই লাভ ইউ। স্পন্দন অবাক হলো। এই মেয়েকে কম সময় কল্পনা করেনি সে রাতে নিজের মিষ্টি স্বপ্নগুলোতে। এত মানুষের সামনে এতটা জোর গলায় সে এই মেয়েটা ভালোবাসা জানান দেবে তা ভাবেনি স্পন্দন। চোখ বন্ধ করে এতক্ষণ মাঠের মাঝে দাঁড়িয়েই কল্পনা করছিল স্পন্দন সবটা। ভিড়ভাট্টা সব একই আছে, কিন্তু আফরা এখনও দূরে দাঁড়িয়ে স্পন্দনের দিকে মলিন মুখে দেখে আছে। বুক কেঁপে উঠল স্পন্দনের। আফরা রিজেক্ট করতে পারার কথা ভাবেইনি সে। না, রিস্ক নেওয়া যাবে না। স্পন্দন কোনো প্রকার ভনিতা ছাড়াই কামালের দিকে ইশারা করে কাছে ডাকলো। কামাল এগিয়ে গেল। কামালের কানে কানে কিছু একটা বলল স্পন্দন। কামাল দ্রুত দৌড়ে গেল ভার্সিটির ভেতর। আমরা শেষ একবার স্পন্দনকে দেখে নিজেকে শাসিয়ে নিল, তারপর অন্যদিকে পা বাড়ালো। তখনই কানে ভেসে আসলো স্পন্দনের স্বর, হ্যালো গাইস, আজকে আমি অনেক খুশি, কেননা আজকে আমি আমার কুইনকে বলতে এসেছি ভালোবাসার কথা। আফরার পা দুটো জমে গেল। স্পন্দনের ভাগ্যবতী স্ত্রী যে এই ভার্সিটিতেই পড়ে তা জানা ছিল না তার। চোখের কার্নিশে জমলো জল। মেয়েটাকে আমি দেখেছি শুধু কিছু সেকেন্ডের জন্য। রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছি আমি। আফরা হাঁ হয়ে গেল। তাকেও তো স্পন্দন বাঁচিয়েছে অ্যাক্সিডেন্ট থেকে। আফরা ফিরে তাকালো স্পন্দনের দিকে। স্পন্দন আফরার দিকে পিঠ দিয়ে কথা বলছে ভিড়ের দিকে তাকিয়ে। এরপর কেটে গিয়েছে অনেক দিন, অথচ মেয়েটাকে আমি ভুলিনি। মেয়েটার জন্য খোঁজ খবরও নিয়েছি, মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কল্পনা সাজিয়েছি। এখন গাইস তোমরাই বলো, মেয়েটাকে কি জানিয়ে দেব আমার এত সব স্বপ্ন কল্পনার কথা বা ভালোবাসার কথা? ভিড় চিৎকার করে উঠল হ্যাঁ শব্দে। আফরার মুখে হাসি, চোখে জল। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। বুক কাঁপছে কাঙ্ক্ষিত কিছু শুনবার আশায়, কিন্তু পরক্ষণেই মন বলছে, পারবি তো শুনবার পর হ্যাঁ জানাতে, উত্তর দিতে ভালোবাসার? গাইস, আমি জানি আমার স্বপ্নের পরেই আমার সব শুনে হয়তো লজ্জায় লাল হচ্ছে। এতগুলো দিন আমরা কেউ কারোর সাথে কথা বলিনি, তবে নীরবে একে অপরের সোশ্যাল প্রোফাইল ঘেঁটে ছবি দেখেছি। এতদিন আমরা কেউ কারোর সামনে দেখাও করিনি আর দ্বিতীয়বার, অথচ কল্পনা করেছি একদম কাছ থেকে। মাই কুইন, মাই লাভ, তোমার জন্য আজকে তোমার প্রিয় ফুলের বুক এনেছি। কবিতার কিছু লাইন বলে কিভাবে মন জয় করে নিতে হয় তা আমার জানা নেই, শুধু জানি ভালোবেসে ফেলেছি তোমাকে, অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে সকালে তোমার মিষ্টি মুখ দেখে ঘুম থেকে জেগে ওঠার, তোমার ছোট বড় সব আবদার পূরণ করার?
তোমার নামের সাথে আমার নাম মিশিয়ে নেবার? ভালোবাসি আফরা হাসান। তুমি কি আমার, শুধুমাত্রই আমার হবে? আফরা হেসে ফেলল মুখ চেপে। সবাই হাততালি দিয়ে উঠল। আফরার ক্লাসমেট সবাই আফরাকে আগিয়ে যেতে বলল স্পন্দনের দিকে। আফরা চোখের জল মুছে এক দৌড়ে ছুটে এসে পেছন থেকে জড়িয়ে ধরল স্পন্দনকে। স্পন্দনের চিন্তিত মুখে ফুটে উঠল হাসি। সবাই হাতে তালি দিয়ে উঠল। স্পন্দন আফরার হাত টেনে সামনে আনলো। আফরার হাতে নিজের ফুলের বুকে তুলে দিয়ে আফরার কানে ফিসফিসিয়েই বলল, ভালোবাসি আফরা, প্লিজ আমার মিসেস আহসান হয়ে যাও। আফরা লজ্জায় মাথা নামিয়ে স্পন্দনের বুকে মুখ লুকালো। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। এতদিন কল্পনায় যেমন স্বর, ব্যবহার, ভাষার ধরন ঠিক যেমনিটা কল্পনা করেছিল আফরা স্পন্দনকে, আজকে তার সবটা তেমনই ছিল। এখন তো আফরার মনে হচ্ছে ওটা কল্পনা ছিল না, মনের সাথে মনের অদ্ভুত এক সম্পর্ক ছিল। কল্পনার ছদ্মবেশে লুকানো ভালোবাসা ছিল। আফরার স্পন্দন জুটি যেখানে সব শেষে একে অপরের মনের কথা জেনে এক হলো। ওখানে ইনায়েত কান্না করে দেখার জোগাড়। আফিমের কোনো কাজ, কোনো কথা তার মাথায় ঢুকছে না। কফি বানিয়ে যখন কফি নিয়ে গেছিল ইনায়েত, তখন আফিম চিনি কমের গল্প ফাঁদল আর ইনায়েতকে দিয়ে জোর করে হাফ কফি শেষ করালো। এরপর অবশিষ্ট কফি নিজে খেলো। অফিসের কোনো কাজ করলো না নিজে, আর না ইনায়েতকে করতে দিল। ইনায়েতের ছবি আঁকার চেষ্টা করলো, ইনায়েতের চুল খুলে তা দিয়ে হেয়ার স্টাইলের চেষ্টা করলো। এক কথায় সন্ধ্যা পর্যন্ত আফিমের দুষ্টুমি সহ্য করতে করতে ইনায়েতের অবস্থা প্লাস্টিক। এখন একটু আগেই অফিস শেষ হয়েছে, সব স্টাফরা এক এক করে বের হচ্ছে। ইনায়েত আফিমকে আফিমের বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় যাওয়ার অপেক্ষায় অস্থির। স্যার, বাসায় যাবেন না? না তো, তুমি আর আমি ডিনারে যাব। কি? জি। ইনায়েতের হাত ধরে আফিম নিয়ে আসলো গাড়ির কাছে। এরপর ইনায়েতকে গাড়িতে উঠতে ইশারা করলো। ইনায়েত উঠে বসলো কাঁদো কাঁদো মুখ করে। পরক্ষণে ইনায়েতের মাথায় ঘন্টা বাজলো। কি ব্যাপার, আফিম আজকে এমন করছে কেন? আর গতকালকে তার বাসে কেন গিয়েছিল যখন কিছু বললো না কেন? হাজারটা ভাবনার পর গাড়ি ব্রেক কষাতে হুঁশ ফিরল ইনায়েতের। গাড়ির জানালা দিয়ে দেখলো নদীর পাড়ে এসে গাড়ি থামানো। আফিমের দিকে ভ্রু কুচকে তাকাতেই আফিম মিষ্টি করে হাসলো। কিন্তু আজকে আফিমের এই ভদ্র ব্যবহার আর মিষ্টি হাসি যেন ভয়ের কারণ। ইনায়েতের মন বলছে, আফিম কোনোভাবে আমাকে অন্য নজরে দেখছে না তো? স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে ফিরতে হবে। কাপা স্বরে তোতলিয়ে বলল ইনায়েত। আফিমের ভ্রু কুচকে এলো। কি হচ্ছে ইনায়েত, শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবে? কেমন লাগছে তোমার? ইনায়েত ক্রমশ ভয়ে সিটিয়ে যেতে লাগলো গাড়ির সিটেই। না স্যার, আমি ঠিক আছি, চলুন নামি। ইনায়েত দ্রুত নেমে এলো গাড়ি থেকে। আফিমের আশেপাশে থাকা ইদানিং তার জন্য কঠিন হয়ে পড়ছে। আফিমের হাবভাব স্পষ্ট জানান দিচ্ছে তার মনের কথা, তবে তা ভুল হতে পারে বলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে ইনায়েত। আফিম নেমে এলো নিজেকে শান্ত করে। আজকে সে জোসেফের সাহায্য নিয়ে লাবিবার প্ল্যানিং মতো ইনায়েতকে বোঝাবে নিজের ভালোবাসার কথা, কিন্তু ভয়ও হচ্ছে কোনোভাবে যদি ইনায়েত তাকে না বলে দেয়। সমস্যা নেই, ইনায়েত রিজেক্ট করলে সে অপেক্ষা করবে। ইনায়েতের মন জয় করে নেবে বলেই নিজেকে সাহস দিল আফিম। ইনায়েত নদীর দিকে স্থির দৃষ্টি দিয়ে ভাবছে আজকেই সে আফিমকে জানিয়ে দেবে যে এই চাকরি আর করবে না। আর আফিম মনে মনে একবার আওড়ে নিচ্ছে কি বলবে ইনায়েতকে। স্যার। ইনায়েত আর আফিম একে অপরকে একসাথেই দেখে ফেললো। পরক্ষণেই নিজেরা চুপ হয়ে গেল। অনেকটা সময় নদীর পাড়ে দাঁড়িয়ে রইল দুজন মূর্তির মতো। তখন আফিমই বলল, বসে একটা জায়গায়। ইনায়েত মাথা নাড়িয়ে সায় জানিয়ে বসে পড়ল ঘাসের উপরে। আফিমও বসে পড়ল ঘাসের ওপর, ইনায়েতের পাশে কিছুটা দূরত্ব রেখে। ইনায়েত, তোমাকে আমার কিছু বলার ছিল। ইনায়েত ঘামাচ্ছে এখন রীতিমতো। হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে নিয়ে ইনায়েত বলল, আমারও। আফিম অবাক হলো। ইনায়েত কি বলবে কিছুই বুঝতে পারছে না আফিম। তবু নিজের সব ভাবনা ঝেড়ে নদীর দিকে তাকালো, চোখ বন্ধ করে বলতে লাগলো, ইনায়েত, আমার পাস্ট লাইফ নিয়ে তোমাকে কিছু জানানোর আছে। ইনায়েত এবার চমকে ঝট করে তাকালো আফিমের দিকে। আফিমের কার্যকর্মে আফিম যে ইনায়েতের প্রতি কিছু একটা অনুভব শুরু করেছে তা এই কয়েকদিনের কথা গাড়িতে বসে ভেবেই বুঝেছে ইনায়েত। আফিম নিজের ভালো লাগার ইঙ্গিত দেবে আর মুখেও জানাবে আন্দাজ করেই নিয়েছিল ইনায়েত, কিন্তু এত জলদি জানাবে তা ভাবতেও পারেনি। কিন্তু ইনায়েত তো শুনতে চায় না আফিমের এই কথাগুলো। ইনায়েত তো চাকরিটা ছেড়ে দেবে জানতেই চাইছিল।
আমাকে এখন যেমন দেখছো তেমনটা আমি আগে ছিলাম না। তোর কাছে হয়তো আমি খুব খারাপ, তবে স্যার, আমি সবটা জানি। নীলা আপুর সাথে যা যা হয়েছে সবটাই। আফরাপুর ঘটনা আর কণা ও মাহিম নামক মানুষগুলো সম্পর্কেও। আফিমের কথা মাঝপথে থামিয়ে বলে ফেলল ইনায়েত। আফিম চোখ খুলে তাকালো ইনায়েতের দিকে অবিশ্বাস নিয়ে। আফিমের চোখের ভাষা বুঝলো ইনায়েত ভালোভাবেই। আমাকে লাবিবা আন্টি সব বলেছে, তার থেকেই সবটা জানা। আফিম মাথা নিচু করে মৃদু হাসলো মাথা চুলকে। ইনায়েত হাতে হাত ঘুষে যাচ্ছে ক্রমাগত। কোনো অনাকাঙ্ক্ষিত কিছুই সে শুনতে চায় না, কোনোভাবেই শুনতে চায় না। তোমাকে আরো কিছু বলার আছে আমার ইনায়েত। ইনায়েত উঠে দাঁড়িয়ে পড়ল। আফিম ভ্রুকুচকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি ওর ইনায়েত? স্যার, আমার আপনাকে কিছু বলার আছে। আচ্ছা বলবে, আগে আমি বলিনি। আমারটা খুব জরুরি ইনায়েত। তুমি তো কাজ আর কাজ নিয়ে কথা বলবে, কিন্তু আমার তোমাকে নিয়ে কিছু কথা বলার আছে। ইনায়েত চোখ বন্ধ করে ফেলল অন্যদিকে ফিরে। আফিম মৃদু হেসে বলল, ইনায়েত, ভালোবাসা কি আমি জানতাম না। কণাকে আসলে খুব ভালো লাগতো আমার, তাই কণার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু ওর আসল চেহারার সামনে আসার পর আমি একদম শিওর আমি ভালোবাসা কি জানি না। এতদিন জানতেও চাইতাম না, কিন্তু আমি যে ভালোবাসার জালে আটকা পড়ে গেছে তাও বুঝতে পারিনি। তুমি ছদ্মবেশ নিয়ে আমার জীবনের লোকায়িত ভালোবাসা হয়ে এসছো, তা তো আমার জানা ছিল না। হ্যাঁ ইনায়েত, আমি এখন ভালোবাসার কিছুটা হলে বুঝতে শিখেছি, আর তার থেকেই বলছে আমি ভালোবাসি তোমাকে। আফিম চোখ বন্ধ করে শেষের লাইন হড়বড়িয়ে বলে দিল। ইনায়েতের জামা খামচে ধরে থাকা হাত দুটো আলগা হয়ে গেল। জল ভেজে চোখ খুলে অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল সে শূন্যে। মজার বিষয় কি জানো, তোমাকে ভালোবাসা আমার এখন না, অনেকটা আগে থেকে। যে আফিম আহসানকে বাগিয়ে আনার সম্ভাবনা কারোর পক্ষে তার মা ছাড়া, সে আফিম আহসানকে মিশ্রে ইনায়েত বাগিয়ে এনেছিল। এটা ভাবা কি বোকামি নয়? তোমার প্রতি আমার আলাদা একটা টান আর ভালোবাসা ছিল, তাই হয়তো হাজার বিরক্তির পরেও বলতে পারিনি তোমার কথার উপর। তুমি আমাকে সামলাতে পেরেছ, কারণ আমার হয়তো কোথাও না কোথাও সায় ছিল। হ্যাঁ, এটাও ঠিক, যদি তুমি সত্যি ছেলে হতে তাহলে তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে রেখে দিতাম। এই ভালোবাসা তখন মনে জন্মতো না, কিন্তু এখন যখন তোমার সত্য জানলাম, স্বাভাবিকভাবেই মনের ভেতর চাপ অনুভূতি জেগে উঠল, ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো আমার মাঝে। এই অনুভূতি আমি স্বীকার করতে চাইনি। বিশ্বাস করে ইনায়েত, আমি সত্যি অস্বীকার করার চেষ্টা করেছি অনুভূতি। তবুও এই অনুভূতি যখন শেষ হওয়ার পরিবর্তে নিজের ডালপালা বৃদ্ধি করেছিল আমার মাঝে, তখন তোমার উপর আর নিজের উপর রাগ দেখাতে লাগলাম। আমার জন্মদিনের দিন তোমার সাথে বাজে ব্যবহার করাটাও এই কারণেই, যাতে তুমি দূরে থাকো। আমি ভেবেছি তুমি দূরে থাকলে আমি তোমাকে ভাববো না, চাইবো না, কিন্তু তুমি যে আমার সাথে ফর্মালি চলা শুরু করলে, আমার সাথে দূরে থাকা শুরু করলে, সে থেকে আমি যেন পড়তে লাগলাম ভালোবাসা আসলে কি তা এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়েই জানলাম আমি। চুপ হয়ে গেল আফিম এইটুকু বলে। মাথা উঁচিয়ে তাকালো ইনায়েতের দিকে। আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ভালোবাসা কামনা করছি না ইনায়েত। আমার সীমা তোমাকে ভালোবাসা পর্যন্তই, কেননা তোমার চোখের সামনে আমি কম খারাপ কাজ করিনি, আর আমি সেই কাজগুলো অস্বীকারও করিনি। তবে আমি ভালো হতে চাই, একটা সুন্দর জীবন বানাতে চাই, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। তবে সবটাই সম্ভব যদি আমি তোমার মন জয় করতে পারি। আমাকে ভালোবাসা দেবে না আমি জানি, একটা সুযোগ অন্তত দাও, যাতে আমি তোমার মন জয়ের চেষ্টা করতে পারি, নিজেকে তোমার কাছে প্রমাণ করতে পারি। আমি বাসায় যেতে চাই। কঠিন স্বরে উত্তর দিল ইনায়েত। আফিম তাচ্ছিল্য ভরে হাসল, জানা ছিল এমন কিছুই হবে। আফিম নিঃশব্দে গাড়ির কাছে এগিয়ে গেল, আর ইনায়েত একটা দীর্ঘশ্বাস ফেলে আফিমের পিছু পিছু এলো। এতক্ষণ এক বডিগার্ড নজর রাখছিল আফিম আর ইনায়েতের ওপর। ঝোপের ভেতর থেকে ক্যামেরায় সবটাই ভিডিও হচ্ছিল ইনায়েত আর আফিমের কার্যকর্ম। আফিম আর ইনায়েত চলে যেতেই কল করলো তার বসের কাছে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই বলল, সাথের ছেলেটা কি তাহজিব? তাহলে স্পন্দনকে আগে পিছে ঘুরঘুর করতে দেখা যায়নি। ভিডিওটা পাঠিয়ে দে। অপর পাশে থেকে বাঁকা হেসে জনাথন মুলার ফোন কেটে দিলেন। কি মেয়ে রে বাবা, এক মেয়ের জন্য 3 জন ছেলে, ব্যাপার না। 3 জনকেই রাস্তা থেকে সরিয়ে দেব। এই বাঙালি পরি আমার চাই। মদের গ্লাসে ঠোঁট ছোয়ালে সামনে কি করা যায় তা ভেবে তাজিব হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। আসিফ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আসিফ? স্যার, ইরশাদ মির্জা কোথাও নেই, লোকজন লাগিয়েছে তাকে খুঁজতে। কি
আমি বুঝতে পারছি না, হাঁটতে পারে না মানুষটা কোথাও যাবে কীভাবে? নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। তাহলে কে নিয়ে গেল? কাজটা আমাদের কোনো বডিগার্ডের মনে হয় না। সিসিটিভি ফুটেজও নেই সেই সময়টার। শিট, আমি ভেবেছিলাম অনুশোচনা আছে ওই শয়তান, কিন্তু ও যেভাবে পালিয়ে যাবে। নির্ঘাত পালিয়ে নতুন প্ল্যান বানাবে আপনার আর ইনায়াত নেমে ক্ষতি করার। রুহি কোথায়? রুহি? হঠাৎ আসিফের এমন প্রশ্নে অবাক হলো আসিফ। কেন? রুহির ক্ষতি করলে ওই ঈর্ষাদ, আমি ওকে ছাড়বো না। রুহিকে কল করো, ওকে আমার এখানে রাখতে হবে। আসিফ অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নিজের আর ইনায়েতের কথা ভুলে তাজিব রুহির কথা ভাবছে, কিভাবে সম্ভব?